মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া তাদেরকে আমার প্রথম নমস্কার এবং ধন্যবাদ। আর ত্রিপুরাবাসীকেও আমি নমস্কার এবং ধন্যবাদ দিচ্ছি। আমি কেন মহারাজাকে সাপোর্ট করব এবং কিসের কারণে? আমাদের প্রথম আমার মনের মধ্যে একটা ধাক্কা পড়েছিল যেদিন IPFT ত্রিপুরা ভন ডাকলাম 24 ঘন্টার জন্য। সেদিন 5 তারিখে, তখন 3 তারিখে আমাদের একটা মিটিং হয়। 3 তারিখের মিটিংয়ে আমাদের এনসিজির বাড়িতে মিটিং হয়। তখন বলল 2 মন্ত্রীকে ডেকে নিয়ে এবং শুক্লাচরণ নোয়াতিকে ডেকে নিয়ে বলল যে তোমরা সরকারে বসে আছে, তোমরা এই বন ডাক দিতে পারবে না, নাহলে আমরা সরকার ভেঙে দেব। এই একটা ধমকি দেওয়াতে ভাবছি 3 তারিখ আমরা যেদিন মিটিংয়ে বসছিল তখন মেবার কুমার জমাতিয়া আমাদের প্রেসিডেন্ট স্বয়ং বলল আমরা বন ডেকেছে। 4 তারিখ 7টার সময় আমাকে হঠাৎ করে ডাকলো, খুব বিপদে আছি অনন্ত, তুমি আসো। গেলাম আমাদের প্রেসিডেন্টের কাছে, তখন কেউ নাই। তখন ওই বুদ্ধদেব বর্মা অফিস সেক্রেটারি এবং মঙ্গলদেব বর্মা স্বপ্না জেনারেল সেক্রেটারি অফ IWFT আর TUKS জেনারেল সেক্রেটারি, আমরা এই 4 জন ওখানে ছিলাম। তো হঠাৎ করে বলল মেবার কোথায়? জেনারেল সেক্রেটারি এ তো দিল্লিতে। আরে এত বড় একটা এই প্রোগ্রাম হচ্ছে, দিল্লিতে কেন? তো আমার সামনে আমাদের প্রেসিডেন্ট নিজেই বলল, তাকে কে বলল দিল্লিতে যাওয়ার জন্য? সে ওখানে রাম মাধবের সাথে বসে আছে, এই ত্রিপুরা বন ডাক দেওয়া। ঠিক আধা ঘন্টার পর মেবার টেলিফোন করলো প্রেসিডেন্টকে, 10 মিনিট প্রেসিডেন্ট লোকের কথা বল। তারপরে আমাকে বললো আমি লিখে দিচ্ছি, তোমরা বনটা উইথড্র করতে হবে। আমার সামনে কতজন টেলিফোন করেছে, স্যার এখন এই মাত্র আমরা সারা আমাদের 2 এলাকায় আমি মাইকিং করে আসছি, কালকের বনটা ভালো হবে। আরেকজন বলে আমার খোয়াইতে সারা খোয়াই আমরা মাইকিং করে সারছি, যে কালকে বন সাকসেস হবে। এইভাবে আমি কয়েকটা টেলিফোন তুললাম তার সামনে। তারপরে বলল যে এটা উইথড্র করতে হবে, তোমরা যাও। বাধ্য হইয়া আমাকে মঙ্গলদেব বর্মা বলো, তো স্যার চলো আমাদের AGS। আমি যেহেতু ভাইস প্রেসিডেন্ট, আমি থাকতে হবে। তো প্রেসিডেন্ট বললো থাকবো। আমি গিয়ে বললাম, আমাকে বললো তুমি বলো ওমা, তুমি স্পোক্স পারসন, তোমাকে সবসময় AGS হিসেবে কথা বলতে দেয়, তুমি আজকে কেন আমাকে কথা বলতে বলো? আমি ডাইরেক্ট ওনাকে এই কথা বললাম। তখন থেকে আমার মনের মধ্যে ত্রিপুরা ল্যান্ডের শব্দ তো চলে গেছে। ত্রিপুরা ল্যান্ড যেটা আমরা দাবি করে জনগণকে এত জাগার পর, জনগণ এত উৎসাহ হওয়ার পর, এই ত্রিপুরা ল্যান্ড শব্দ নিয়ে আজকে 8টা MLA হয়েছে। এই 8টা MLA, এই 8 জন MLA এখন ত্রিপুরাতে IPFT রিকগনাইজ এবং রেজিস্টার হয়েছে। কিন্তু জনগণ কিন্তু কি উত্তর দেবে? সেই কারণে তখন থেকে আমার মনে মনে একটা কী যেন লাগবে। পরশুদিন কত তারিখ ছিল, 4 দিন আগে আমি এনসির বাড়িতে গেছি। আমাকে বললো তুমি এই সমস্ত পোস্টারটা দিয়ে আসো। কোথায়? দামছড়া, কেদাছড়া, কাঞ্চনপুর এবং এটা আপনার কলাশহর, কমলপুর, খোয়াই। আমার গাড়িতে সমস্ত পোস্টার নিয়ে আমি গিয়ে আসি। এরপর দিন সারা
1:30টার সময় আমি বাড়িতে ব্যাক করলাম। বৃষ্টি ছিল, ভীষণ বৃষ্টি। তারপর পরের দিন গেলাম মাইনরিটি রুবেল। আমি যখন প্রেসিডেন্ট করে বসলো তখন মঙ্গল দেববর্মা এবং বিশ্বকেতু দেববর্মা প্রার্থী, এরপরে এটা ছিল সুনীল দেববর্মা চেয়ারম্যান অফ হেজামারা, তারপর অ্যাডভোকেট আমাদের অমিত, আমি। আর এই রুবেল মাইনরিটি কমিটির প্রেসিডেন্ট, এটা আপনার সোনামুড়া বক্সনগর। সে আমার সামনে জিজ্ঞেস করলো, স্যার বিশ্বকেতুকে ক্যান্ডিডেট আপনি, স্যার আমাদের ওখানে তো মিটিং করতে হবে, অফিস করতে হবে, টাকা পয়সা কিছু লাগবে স্যার, আমাদের অফিস তো করার দরকার স্যার, এবং মিটিংও করতে হবে বলল। তারপরে আমরা বসে আমরা প্রত্যেক বুথ কেন্দ্রেতে আমরা এজেন্ট দিতে হবে। ওমা হঠাৎ করে বিশ্বকেতু তাকে বলে, এই বাড়িতে তুমি এখনও জানো না, বাড়িতে গিয়ে ঘুমাই থাকো, অফিস লাগবে না, অফিস লাগবে না, মিটিং লাগবে না, কিছু লাগবে না, এবং এজেন্টও দিতে পারবে না। আরে কি ব্যাপার, তারা যে 4 জনেই নেতা, এখানে 4 জনেই আমাদের IPFT নেতা, তারা 4 জন বসলেই সবগুলি ডিসিশন হয়ে যায়। আমিও তো স্টিল ভাইস প্রেসিডেন্ট সিরিয়া। আমি আজকে 42 বছর রাজনীতি করি। এই রাজনীতি আমি যেন কিছুই জানি না। তারা ওই মেবার মঙ্গল এবং তারা 4 জনই ডিসিশন করে সবসময়। সেই কারণে আমি অন্ধকারে রাজনীতি করতেছি, আমার দুঃখে জ্বলতেছে। যেই কথা প্রতিশ্রুতি দিয়েছে জনগণকে, জনগণ যেভাবে সাড়া দিয়েছে, হাজার হাজার মানুষ রাস্তা রুকার সময় কোথায় খাওয়া, কতজন মানুষ চাউল বস্তার পর বস্তা, এই ত্রিপুরা লেনের জন্য চাউল বস্তার পর বস্তা টাকা বা বৃষ্টির মতো টাকা দিয়েছে মানুষ, জনগণ, কর্মচারী। আজকে এই কথাটা বলতে গেলে আমার চোখের জল পড়ে। মানুষ কত পোলার মধ্যে পড়ে এই রাস্তার উপর করেছে। এটা শুধু একমাত্র এনসি দেববর্মা সিনিয়র বলে, কিন্তু এখন এনসি দেববর্মাকে আমি বিশ্বাস করি, এখনও করি, ওনাকে এখনও শ্রদ্ধা করি, কিন্তু ওনার শরীরে আর শক্তি নেই। অনন্তকে বাঁচার মতো, কথা বলার মতো তার শক্তি আর নেই। সেই কারণে আমি ওই মেবার আমার 3 নম্বর ছেলের সাথে শিলংয়ে পড়াশোনা করি। 90-তে আমি অ্যাডমিশন করেছি শিলংয়ে। আমি আন্ডারগ্রাউন্ডে ব্যাক করে আসার পর এই ছেলের লোকে পড়তো মেবার কুমার জমাত, আর এই যে সুনীল, তারা সবাই আমার ছেলের সমান বয়স। তারা এই মঙ্গল দেববর্মা সিনিয়র জানে, কথা বলার জানে, সত্য জিনিস নেই। সেই কারণে আমি আজকে আমার আমি মহারাজকে সাপোর্ট করছি, এবং মহারাজ সাপোর্ট করেই আমি আজকে কংগ্রেসকে সাপোর্ট করছি। মহারাজকে সাপোর্ট করার অর্থই কংগ্রেসকে আমরা সহযোগিতা করে ভোট দিয়ে যাব, এই প্রতিশ্রুতি দিয়েছি। তারপর পরশুদিন রাত্রের থেকে আমি বাড়িতে থাকতে পারি না। আমাকে অনেক ধরনের কথা বলেছে। আমার নিজের ছোটো ভাইয়ের ছেলে, দূর সম্পর্কের ছোটো ভাইয়ের ছেলে এটা কী কয়, ডেভিড দেববর্মা, জেঠু আপনার লোকে একটু কথা বলতে চায়। কে? প্রতিমা ভূমি। পরশু দিনে আপনি একটু সময় দিবেন। আমি কইছি এখন আর সময় দিতে পারার সময় চলে গেছে। আমি মহারাজকে কথা দিয়েছি, আমার 70 বছর বয়সে আমি মহারাজকে কথা দেওয়ার পর আমি প্রতিমা ভূমির কথা বলতে পারব। কালকে রাত্রে চিফ মিনিস্টার বারবার টেলিফোন করলো, এবং আমাদের উপমুখ্যমন্ত্রী কোনোদিন টেলিফোন করে না। কালকে আমাকে টেলিফোন করে, ওনার নাম লেখা আছে।
তার সত্ত্বেও বাধ্য এলাম, আমাকে কোনো কিছু করতে পারি কিনা বলে আমি মহারাজকে জানালাম রাত্রে 11টার সময়। কী করবো মহারাজ? মহারাজ আমার বাড়িতে গিয়ে বললো কিছু হবে, আপনার মন শক্তি আছে তো? আমি বললাম আমি সত্য রাষ্ট্রতে আছি এখনও। আমি কোনো এই আজকে এই 40 বছর 42 বছর রাজনীতিতে আমি কোনোদিন এমএলএ হয়নি, এমডিসি হয়নি, চেয়ারম্যান হয়নি। আমি করাক্টা লোক নয়। আমাকে ওই উপরওয়ালা আজকে অবধি খাওয়াইয়া রাখেছে। আমি এখনও একটা পয়সা কোনো মন্ত্রীর কাছে টাকা লইনি। আমাকে গাড়ি ভাড়ার পয়সা কোনো দিন, তেলের পয়সা এখনও দেয়নি। অনন্ত দেববর্মা নিজের পয়সা দিয়ে এখনও আইপিএফটি করছে। কোনো মানুষ সাহস করে বলতে পারবে না আমি তোমাকে এত টাকা দিয়েছি, কোনো মন্ত্রী। মেবার তো আমার সাথে কথাই বলেন রাগের চোখে। ওই স্বপ্নার সিটটা কেড়ে নেওয়ার পর আমার লোকে ঝগড়া হয়েছে, তারপরে মেবার আমার বাড়িতেও যায় না। সেই কারণে আমি আমার একটা কথা লাস্টে বলি, আমি আর এত লম্বা চওড়া কথা বলতে চাই না। গত ডিসেম্বর মাসে 10 তারিখে আমার চোখ অপারেশন হয়েছে। আমি লেন্স লাগাইছি আমার বাউদিনেরটা। আমি ওই মিটিংটা 10 তারিখে অ্যাটেন্ড করতে পারি নাই। আমার ব্যাগে আছে, গাড়িটার ভিতরে বৃষ্টি লেগে আনতে পারে নাই কপিটা। এনসি দেববর্মা কপি দিয়েছিল, হ্যাঁ কপিটা আছে আমার ব্যাগে গাড়ির ভিতরে। 10 তারিখে বললো ফেব্রুয়ারিতে আমরা যেভাবে হোক আমরা রাজ্য সম্মেলন করব। আমাদের সমস্ত অর্গানাইজেশন ক্ষতি হচ্ছে, যেখানে জিএস মেবার কুমার জমাতিয়া ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টার, ফরেস্ট মিনিস্টার, প্রেসিডেন্ট ফিশারি মিনিস্টার এবং ল্যান্ড রেভিনিউ মিনিস্টার। তাহলে তারা কি মিনিস্টারই থাকবে না প্রেসিডেন্ট সেক্রেটারি থাকবে? সে নিজে স্বয়ং চিঠি দিয়েছে, ওনাকে জিজ্ঞেস করতে হবে। উনি আমার ভাইস চেয়ারম্যান অ্যাডভাইজার কমিটি বুঝিয়ে দেব। আমি শুধু প্রতিবাদ করি, দলের মধ্যে কেউ আর প্রতিবাদ করতে পারে না। দলে আমি খালি এতটা প্রত্যেকটা মিটিংয়ের মধ্যে আমি শুধু প্রতিবাদ করি। কেউ আর একটা কথা বলেছিল মেম্বারকে, তুমি বিজয় এগ্রিমেন্ট করার পর এই টিএনবি চুক্তি হওয়ার পর ত্রিপুরাতে রাবার প্ল্যান্টেশনের কর্পোরেশন হয়, তখন বিজয় রাঙ্গলকে চেয়ারম্যান দেওয়া হয়। এই কর্পোরেশন আজকে টিআরপিসির চেয়ারম্যান তুমি কেন তোমার গায়ের উপরে রাখা? চেয়ারম্যান আরেকজন এমএলএকে দিতে পারে, তাহলে আর একটু সংগঠন বাড়বে। 2টা চেয়ারম্যান তার কাছে, 2টা গাড়ি আছে। পরশুদিন আমি যেদিন মহারাজের কাছে, যেদিন আমি আমাদের প্রেসিডেন্টের কাছে গেছে, নতুন একটা গাড়ি করে আমি বললাম তাকে, এই সময় এই মুহূর্তে আইপিএফটি লিডার গাড়ি কিনতে পারে না। হ্যাঁ স্করপিও গাড়ি কিনো তুমি 5 বছর পরে। তো তোমার বাড়ি বানানোর প্রশ্ন না তো, এখন 3 তলা বাড়ি বানানোর দরকার নেই তো। তুমি যেহেতু মন্ত্রী, মানুষকে জবাব দিতে হবে আইপিএফটিরা। হ্যাঁ আমি মঙ্গলকে বললাম, তুমি কোথায় জনগণের কাজ করার জন্য তুমি বলেছে, ত্রিপুরা ল্যান্ডের জন্য সমস্ত মানুষকে ধোঁকা দিয়েছে, আর তোমার এখানে এসটি কর্পোরেশন লোন নিতে গিয়া কেন পেছন দিয়া টাকা নিচ্ছে? এই টাকাটা কোথায়? পেছন দিয়ে কেন? মঙ্গল নিজে ধরা পড়বে, ওই 3rd পার্সন দিয়ে কয় 2% করে দিতে হবে। তাহলে 3 লাখ টাকা নিতে গেলে 6,000 টাকা, কারো কাছে 10,000, কারো কাছে 15,000, এইভাবে নিচ্ছে। তো জনগণের কাম কোথায় হবে? জনগণ এত পরিশ্রম করলো, ত্রিপুরাতে একটা নতুন বিজেপি এবং আইপিএফটি সরকার। আর একটা কথা বলবো লাস্টে, বিজেপি আমাদেরকে ভীষণ মেরেছে। যেদিন 25 তারিখ ডিসেম্বর হেমন্ত বিশ্ব শর্মার দিল্লি গুয়াহাটিতে আমরা নিয়ে যাই, 10 জন আছিল, আমরা 10 জন লিডার, উনিও ছিল 10 জন লিডার। হ্যাঁ भाई, त्रिपुरा में हमारा आरएसएस, इतनी आरएसएस हम लोग असेसमेंट किया हर जगह पे, लेकिन 20 सीट से ज़्यादा नहीं था।
ST एक सीट मिलेगा, 20 जनरल मिलेगा। लेकिन आपको साथ जोड़कर हम त्रिपुरा में नया सरकार बनाएगा। आप जो चाहिए हमको देगा। तो এই কথাই বললো যে আমি বললাম त्रिपुरा लेने दोनों प्राइम मिनिस्टर एवं चीफ प्रधानमंत्री के साथ एंड मिनिस्टर ऑफ होम যতদিন ওনার সাথে কথা না বললে আমরা কথা দিতে পারবো না। আমি ওইদিকে তখন জাস্ট 3 তারিখে আমাদেরকে নিয়ে যায় দিল্লিতে নিয়ে আমাদেরকে 5 তারিখ অ্যাপয়েন্টমেন্ট দেয় মিনিস্ট্রি অফ হোম ওনার বাড়িতে। যাওয়ার পর উনি कांधे हाथ रखे एनसी के बोल रहे बहुत सीनियर लीडर है। आप बहुत सीनियर लीडर हैं। इस सीनियर लीडर के लिए आपको हम आपको बधाई देते हैं। हम चाहते हैं त्रिपुरा में नया सरकार बनाने के लिए आपको मदद चाहिए मिस्टर एनसी जी। तो हम लोग तो हेमंत विश्व साहब बोलो सर वो तो त्रिपुरा लैंड मांग रहे हैं, अभी तो नहीं होगा। एक मॉड्यूलिटी कमेटी बना सकता है। इस मॉड्यूलिटी कमेटी में हम लोग अभी तो हम ये नहीं कर सकेगा, 8 तारीख को हम नोटिफिकेशन कर सकता है, उसको बाद तो इलेक्शन डिक्लेयर हो जाएगा, नहीं होगा। ये बताकर हम लोग वापस हम फिर आसलाम त्रिपुरा भवन। জাস্ট 1.5টার সময় আবার প্রাইম মিনিস্টার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে আমাদেরকে। ঠিক এই ধরনের প্রাইম মিনিস্টারের কাছে যা কথা বললো, যে কথা বলেছে, ভালো কথা বলেছে আমাদের हेमंत विश्व शर्मा सर। वो लोग त्रिपुरा लैंड मांग रहे हैं, लेकिन 1949 हाँ 15 अक्टूबर 49 में 15 अक्टूबर हमारा महारानी कांचन प्रभा देवी ने गवर्नमेंट ऑफ इंडिया से एग्रीमेंट किया। उसी टाइम 80% था, अभी वो लोग 31% है, इसीलिए वो लोग त्रिपुरा हेमंत विश्व शर्मा सुंदर করে কথা বলল। তারপরে কোথায় গেল এই যে তখন যখন সিট ভাগাভাগির সময় পের পরে কথা বলার পরে আমরা যখন সিট ভাগাভাগি করে 9 তারিখে তখন হেমন্ত বিশ্ব শর্মা ডাইরেক্ট গুয়াহাটিতে বলেছে अनंत जी हम आपको 6 महीने में TTADC आपको हैंड ओवर कर देगा, सरकार आएगा तो चला गया। सरकार आसार लगे लगे बोल उनी আমি 6 মাসের মধ্যে তোমাদেরকে হ্যান্ড ওভার করে দাও, তুমি TTADC তখন ত্রিপুরা ল্যান্ড না চাইলেও পারে। এই কথাগুলি কোথায়? জনগণকে কেন জনগণের উপরে এত মার? সেই কারণে বাধ্য মিথ্যা রাস্তা থাকতে চায় না। এই কারণে এটা তো মিথ্যা রাস্তা। আমি যেটা বুঝি আমরা শুধু বিজেপিকে জিতানোর জন্য 2টা প্রার্থী দিয়েছে, ওই এসটি ভোটকে কাট, এসটি ভোট আর পাবে না। আমি অনন্ত দেওয়া বলে গেছে যাচ্ছি। এবার মহারাজের জন্য 2টা সিট আছে, এই 2টা সিটই কংগ্রেস আমি বলে গেলাম, কেউ আর উঠতে পারে না। কেননা দেখাই নেই আমি এই কথা বলতে পারবো। আমাকে বলেছে ডাকার জন্য কথাও বলে গেছে টাকার জন্য না, যেও কথা বলে গেছে আমাকে এই কথা লুক দেখাই। আমি পরিষ্কার বলেছে আমার যত এটা আছে বাড়িতে সম্পত্তি আছে, আমার ছেলেপেলে চাকরি, 4 ছেলের মধ্যে চাকরি করে। এই কারণে আমি এখনো আর্থিক অভাবে নাই, সেই কারণে আমি আর্থিকের মধ্যে যাই না। মহারাজকেও বলেছি আমি পয়সার জন্য আসে নাই, মহারাজকে হেল্প করার জন্য এবং কংগ্রেসকে হেল্প করবো। আমার সমস্ত IPFT আমার সংগঠন আছে, এখন 4টা ডিভিশন আমার কাছে আসছে, লিস্ট আমার লগে আছে। এখন পেশারথল ডিভিশন প্রেসিডেন্ট, খোয়াই ডিভিশন প্রেসিডেন্ট এবং কমলপুর ডিভিশন প্রেসিডেন্ট এবং আসারামবাড়ি ডিভিশন প্রেসিডেন্ট।
প্রেসিডেন্ট সেক্রেটারি। স্বপ্নারানীতে প্রমুখে আপনার সাথে যোগদান করছে কংগ্রেসে? না, এখন অবধি